হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি B4 পেপার থেকে গুরুত্বপূর্ণ 4টি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর এগুলো তোমাদের মডিউল 1 থেকে থাকছে এবং আজকে যে প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করছি 10 নম্বরের প্রশ্ন তোমরা মডিউল 1 থেকে অবশ্যই কমন পেয়ে যাবে পরীক্ষায়। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, মানবাধিকার বলতে কি বোঝো বা মানবাধিকার কাকে বলে, তার সঙ্গেই আছে মানবাধিকারের গুরুত্ব বা বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটা 2021 সালে পরীক্ষায় এসেছে এবং সেই 21 সালের প্রশ্ন 23 সালে রিপিট হয়েছে এবং তোমরা 2025-এ পরীক্ষা দেবে। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরটাকে বুঝে নাও। মানবাধিকার হলো কিছু স্বাভাবিক ও ন্যায্য অধিকার যা প্রতিটি ব্যক্তি কেবলমাত্র মানুষ হওয়ার কারণে লাভ করে। এটি জাতি, ধর্ম, লিঙ্গ বা সামাজিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত সর্বজনীন মানবাধিকার ঘোষণায় মানবাধিকারের মূল ভিত্তি স্থাপন করে। মানবাধিকার শুধু রাজনৈতিক স্বাধীনতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ব্যক্তির সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকারকেও অন্তর্ভুক্ত করে, যেমন জীবনের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার অধিকার ইত্যাদি। এই অধিকারগুলির মাধ্যমে মানবিক মর্যাদা সংরক্ষিত হয় এবং ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। তারপরে কি বলা হচ্ছে দেখো, মানবাধিকারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর সর্বজনীনতা, যা সমস্ত দেশের মানুষকে সমানভাবে সুরক্ষা প্রদান করে। একটি অবিচ্ছেদ্য ও আন্তঃসম্পর্কিত, বলছি এটি অবিচ্ছেদ্য এবং আন্তঃসম্পর্কিত, অর্থাৎ রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক নিরাপত্তা এবং সাংস্কৃতিক স্বাধীনতা পরস্পরের সাথে জড়িত। একটির অধিকার ক্ষুণ্ণ হলে অন্য অধিকার বাধাগ্রস্ত হয়। মানবাধিকার রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি নাগরিকদের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করে এবং স্বৈরতন্ত্র ও দমন নীতি রোধ করে। এছাড়া মানবাধিকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান নিয়ামক, যা নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে এবং দারিদ্র্য, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সর্বোপরি মানবাধিকার বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা বোধ গড়ে তোলে। সুতরাং মানবাধিকার কেবল ব্যক্তিগত স্বাধীনতার ভিত্তি নয়, বরং এটি একটি সুবিচার ও মানবিক সমাজ গঠনের অপরিহার্য উপাদান। এবারে দ্বিতীয় প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের রাষ্ট্রীয় অত্যাচার এর রূপগুলি ব্যাখ্যা করো। কি বলা হচ্ছে প্রশ্নটা আরেকবার দেখো, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনে রাষ্ট্রীয় অত্যাচারের রূপগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 2023 সালে পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমরা 2025-এ পরীক্ষা দিতে চলেছো। তোমাদের জন্যও এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর উত্তরটা দেখো, মানবাধিকার লঙ্ঘন কেবল ব্যক্তিগত বা সামাজিক স্তরে ঘটে না, অনেক ক্ষেত্রে রাষ্ট্র নিজেই এর অন্যতম প্রধান উল্লঙ্ঘনকারী হয়ে ওঠে। গণতান্ত্রিক কাঠামোর অন্তর্ভুক্ত হলেও ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় অত্যাচার ও দমনমূলক নীতির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের নানা দৃষ্টান্ত দেখা যায়। এই দুটি দেশে রাষ্ট্রের নামে পুলিশি দমন, সংখ্যালঘুদের প্রতি বৈষম্য, রাজনৈতিক নিপীড়ন এবং নাগরিক স্বাধীনতা হরণের অভিযোগ প্রায়শই উঠে আসে। ভারতে রাষ্ট্রীয় অত্যাচারের অন্যতম রূপ হল জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সহিংসতা ও বৈষম্য। কাশ্মীর অঞ্চলে দীর্ঘদিন ধরে সেনা মোতায়েন এবং নাগরিকদের বিরুদ্ধে কঠোর AFSPA আইন, অর্থাৎ দেখো আপসপা আইন প্রয়োগ। এই আপসপা আইনটা কি, এটা আমি তোমাদের শেষের দিকে বলছি, এটা আলোচনা করে নিই। এই আপসপা আইনটা কি তোমাদের বলে দেব। আপসপা আইন প্রয়োগ মানবাধিকার লঙ্ঘনের অন্যতম নজির। এছাড়া দলিত ও আদিবাসী সম্প্রদায়ের ওপর অত্যাচার, ভিন্ন মত দমন, মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ এবং ধর্মীয় বিভাজনের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার
প্রবণতা স্পষ্ট। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ এবং এনআরসির মতো নীতিগুলো মানবাধিকারের পরিপন্থী বলে সমালোচিত হয়েছে। তারপর দেখো, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের বড় একটি দিক হলো পুলিশি নৃশংসতা ও বর্ণবাদী নিপীড়ন। কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশি বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা, যেমন জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড, এই রাষ্ট্রীয় নিপীড়নে একটি উৎকৃষ্ট উদাহরণ। এছাড়া মার্কিন অভিবাসন নীতির কঠোরতা, বিশেষত মেক্সিকো সীমান্তে শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা এবং বন্দি শিবিরে আটকে রাখার ঘটনা আন্তর্জাতিক মহলকে ব্যাপক সমালোচিত করেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল ৯/১১ পরবর্তী যুগে দেশপ্রেম আইনের অধীনে দেখো নজরদারি বৃদ্ধি এবং কি বলা হচ্ছে, দেখো গুয়ান্তানামো বে কারাগারে বন্দীদের প্রতি অমানবিক আচরণ, যা মানবাধিকার চরম লঙ্ঘন বলে বিবেচিত হয়। এই যে পার্টটা আছে, এই পার্টটা একটু বুঝে নাও কি বলা হচ্ছে। যে এখানে ওই যে 2001 সালে দেখো 2001 সালে ৯/১১ হামলা, এই যে ৯/১১ পরবর্তী বলা হচ্ছে ৯/১১ হামলার পর 2001 সালে ৯/১১ হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের দেশপ্রেম আইন অর্থাৎ প্রোটেকশন অ্যাক্ট, যেটা বলা হচ্ছে দেশপ্রেম আইন প্রণয়ন করে, যা নাগরিকদের ওপর ব্যাপক নজরদারি বাড়ায়, ঠিক আছে, সরকারি নজরদারি বাড়ায়। আর গুন্তানামোর বে কারাগারে সন্ত্রাসবাদ সন্দেহে বন্দীদের আটকে রেখে নির্যাতন চালানো হয়, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদাহরণ হিসাবে সমালোচিত হয়েছে। দেখো, এই পার্টটা এখানে কিন্তু তোমাদের এক্সট্রা করে কিন্তু বিশ্লেষণ করে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সর্বোপরি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, নিপীড়নমূলক আইন ও বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। যদিও গণতন্ত্র ও মানবিক সুরক্ষায় এরা আন্তর্জাতিকভাবে নিজেদের অগ্রণী দাবি করে, বাস্তবে রাষ্ট্রীয় অত্যাচারের বাস্তবতা থেকে অনেকটাই ভিন্ন। সঠিক নীতির প্রয়োগ, স্বচ্ছতা এবং আইনের শাসন নিশ্চিত না হলে এইসব গণতান্ত্রিক রাষ্ট্রীয় নাগরিকদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এখানে তোমরা এবারে আসফা যে একটা ছিল এক্সট্রা, এটা একটু বুঝে নাও। আসফা যে একটা তোমাদের বলছিলাম, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এটা 1958 সালে প্রণীত একটি বিতর্কিত আইন যা সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান করে। এটি উত্তর পূর্ব ভারত ও কাশ্মীরে কার্যকর। এই আইনের অধীনে সন্দেহভাজন ব্যক্তিকে গুলি, গ্রেপ্তার ও তল্লাশি করা যায়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় এর বাতিলের দাবি উঠেছে। এবারে পরের 3 নম্বর প্রশ্নটা আলোচনা করব। 3 নম্বর প্রশ্ন আছে, দক্ষিণ আফ্রিকায় নাগরিক অধিকারগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আলোচনা করবে, এটা 2022 সালের প্রশ্ন। তবে এখানে দেখো একটা প্রশ্ন কেটে দেওয়া আছে, কারণ 2022-এর প্রশ্ন কিন্তু 24-এ রিপিট এসেছে। এই জন্য তোমাদের আমি এত জোর দিয়ে বলতে পারছি যে এই পেপারটাই কিন্তু প্রশ্ন রিপিট আছে, অর্থাৎ 23-এর প্রশ্ন যদি ভালো করে নাও 25-এ কিন্তু তোমরা অতি অবশ্যই রিপিট পাবে। অর্থাৎ এর আগে যে দুটো আমি 23 সালের প্রশ্ন আলোচনা করলাম, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পাবে। আরেকটা বিষয় তোমাদের বলে নিই, পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আরেকটা বিষয় বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, বহু ছাত্রছাত্রী অনলাইন কোচিং ক্লাস নিচ্ছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে এখনও ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে নিচের দিকে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো এবার পরের প্রশ্নের অ্যান্সারটা দেখো, দক্ষিণ আফ্রিকায় নাগরিকদের অধিকারগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দেখো, দক্ষিণ আফ্রিকা ইতিহাসে জাতিগত বৈষম্য ও অঙ্গীকারহীন শাসন ব্যবস্থার যুগটি মানবাধিকার লঙ্ঘনের এক অন্ধকার অধ্যায়। তবে 1994 সালে দক্ষিণ আফ্রিকায় জাতিগত বিভাজন ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে নাগরিক অধিকার সুরক্ষিত করার দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার সংবিধানে এক্ষেত্রে বিশ্বের সবচেয়ে উন্নত এবং মানবাধিকার সংরক্ষণের জন্য আদর্শ হিসাবে পরিচিত। দক্ষিণ আফ্রিকার নাগরিকদের কিছু মৌলিক অধিকার হলো, 1 নম্বর হচ্ছে সাম্য ও সমতার অধিকার। দক্ষিণ আফ্রিকার সংবিধান নাগরিকদের জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ, সামাজিক অবস্থান নির্বিশেষে সমান অধিকার দেওয়ার কথা নিশ্চিত করে। এর ফলে জাতিগত বৈষম্য দূরীকরণের জন্য সংবিধানে স্পষ্টভাবে রাষ্ট্রীয় নিশ্চয়তা দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে কি, মত প্রকাশের স্বাধীনতা। দক্ষিণ আফ্রিকার মানুষের মত প্রকাশ,
দেখো সভা সমাবেশ ও সংগঠন গঠনের স্বাধীনতা রয়েছে। 1994 সালের পর এই স্বাধীনতা সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ায় নাগরিকরা তাদের মত প্রকাশে বাধাহীন। পরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, শিক্ষা ও স্বাস্থ্য। রাষ্ট্র নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান করতে বাধ্য। বিশেষ করে উন্নত শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবার সুযোগ সব নাগরিকদের জন্য উপলব্ধ। তারপর হচ্ছে নিরাপত্তা ও আইনের শাসন। দক্ষিণ আফ্রিকায় নাগরিকরা আইনের দ্বারা সুরক্ষিত এবং রাষ্ট্রীয় বাহিনী তাদের জীবন, সম্পত্তি ও স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল। রাষ্ট্রের কাছে নাগরিকরা আইনি সুরক্ষা ও ন্যায় বিচারের অধিকারী। তারপরে বলা হচ্ছে কি অর্থনৈতিক ও সামাজিক অধিকার। দক্ষিণ আফ্রিকা নাগরিকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ ও সামাজিক সুরক্ষা প্রদান করে। বিশেষভাবে রাষ্ট্র দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সর্বোপরি দক্ষিণ আফ্রিকার নাগরিকদের অধিকার সংরক্ষিত করা হয়েছে। যদিও দেশটির ইতিহাসে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, তবে এখন তা একটি গণতান্ত্রিক ও অধিকার বোধক রাষ্ট্রে বাস করছে। এখন তারা কি একটি গণতান্ত্রিক এবং অধিকারবোধক রাষ্ট্রে বাস করছে, যা বৈষম্য ও সামাজিক অশান্তি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এবারে পরের প্রশ্ন, 3 প্রজন্মের মানবাধিকার ব্যাখ্যা করো। এটা 2021 সালের প্রশ্ন। আবারও বলছি, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক নিচের দেওয়া স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে নেবে। দেখো, মানবাধিকার তার বিকাশের ভিত্তিতে সাধারণত 3টি প্রজন্মে ভাগ করা হয়। আর এই শ্রেণীবিন্যাস ফরাসি বিপ্লবের আদর্শ স্বাধীনতা, সাম্য, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং টি.এইচ. মার্শাল এবং কারেল ভাসাক এর মতবাদের দ্বারা প্রভাবিত। প্রতিটি প্রজন্মে মানবাধিকার বিভিন্ন দিককে প্রতিফলন করে এবং একে অপরের পরিপূরক। প্রথম প্রজন্ম কি? নাগরিক ও রাজনৈতিক অধিকার। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথম প্রজন্মের অধিকারগুলি স্বাধীনতার অধিকার নামে পরিচিত এবং মূলত ব্যক্তি স্বাধীনতা, রাষ্ট্রীয় নিপীড়ন থেকে সুরক্ষার ওপর গুরুত্ব দেয়। এগুলি জন লক, তারপরে থমাস জেফারসন এর মতাদর্শ দ্বারা প্রভাবিত এবং উদার গণতন্ত্রের ভিত্তি তৈরি করে। এই অধিকারগুলির মধ্যে রয়েছে জীবনের অধিকার, তারপরে আছে দেখো বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ন্যায় বিচারের অধিকার ও ভোটাধিকার। জাতিসংঘ সিভিল ও পলিটিক্যাল রাইটস সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি এই অধিকারগুলোর সুরক্ষা নিশ্চিত করে। দ্বিতীয় প্রজন্ম কি? অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার। এখানে কি বলা হচ্ছে দেখো, এই প্রজন্মের অধিকারগুলি মূলত সাম্যের অধিকার। তাহলে এখানে কি হলো, প্রথমটা ছিল স্বাধীনতার অধিকার প্রথম প্রজন্মে, দ্বিতীয়টা কি? সাম্যের অধিকার, যা রাষ্ট্রের সক্রিয় ভূমিকার ওপর নির্ভরশীল। এটি কার্ল মার্ক্সের সাম্যবাদী দর্শনের দ্বারা প্রভাবিত এবং রাষ্ট্রের কল্যাণমূলক দায়িত্বকে প্রতিফলিত করে। এর মধ্যে রয়েছে শিক্ষার অধিকার, কর্মসংস্থানের অধিকার, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি, খাদ্য ও বাসস্থানের অধিকার। জাতিসংঘের আর্থসামাজিক ও সংস্কৃতির অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি এই অধিকারগুলিকে বৈধতা দেয়। তারপর তৃতীয় প্রজন্ম, সম্মিলিত উন্নয়ন ও পরিবেশগত অধিকার। তৃতীয় প্রজন্মের অধিকারগুলিকে ভ্রাতৃত্বের অধিকার বলা হয়, যা ব্যক্তি নয় বরং গোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকার হিসাবে চিহ্নিত। এই অধিকারগুলির মধ্যে রয়েছে উন্নয়নের অধিকার, পরিবেশগত সুরক্ষা, শান্তির অধিকার, স্বনিয়ন্ত্রণের অধিকার। এটি বিশেষত উন্নয়নশীল দেশগুলির জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি বৈষয়িক ন্যায় বিচার ও পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করার উপরে জোর দেয়। এবং শেষে কি আছে দেখো, উপসংহার কি বলা হচ্ছে, 3 প্রজন্মের মানবাধিকার পরস্পর সম্পর্কিত সমাজ গঠনে অপরিহার্য। প্রথম প্রজন্ম ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে, দ্বিতীয় প্রজন্ম সামাজিক অর্থনৈতিক সাম্য নিশ্চিত করে এবং তৃতীয় প্রজন্ম সমষ্টিগত উন্নয়ন ও পরিবেশ রক্ষা করে। আধুনিক রাষ্ট্রের উচিত এই অধিকারগুলির নিশ্চিত করে একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাজ গঠন করা। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 4টি 10 নম্বরের প্রশ্নের উত্তর।